নাহিদ ইজার খান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশের রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে যার অবিচ্ছেদ্য সম্পর্ক, যিনি সম্প্রতি ভারতের পদ্মশ্রী খেতাবে ভুক্ত হয়েছেন, অভিষিক্ত হয়েছেন, ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব জনাব খলিল আহমদ, উপস্থিত সুধীমণ্ডলী এবং কবিগুরুর অসংখ্য ভক্ত যারা এই মিলনায়তনে আছেন এবং আমাদের লাইভ টেলিকাস্টে যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের সবাইকে আমি স্বাগত জানাই। এবারে রবীন্দ্র জয়ন্তীর প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা, রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু। এ বিষয়টি নিয়ে গত 3 দিন ধরে স্মারক আলোচনা চলছে। এই 3 দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন পরিকল্পনা, কার্যক্রম, আদর্শগত ভিত্তি এবং তাদের যে মনস্তাত্ত্বিক গঠন, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হচ্ছে এবং এর মধ্যে একটি সাযুজ্য খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এবং বের করার চেষ্টা করা হচ্ছে যে দুটো মানুষ দুই প্রান্তে দুই সময়ে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এক অদ্ভুত মিল যে তারা দুজনই একই রকম চিন্তা করেছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটি কাল্পনিক সোনার বাংলা ছবি এঁকেছিলেন। তিনি চিত্রায়ন করেছিলেন বাঙালি জাতি এবং একটি নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত একটি ভূখণ্ডের। এক অদ্ভুত ব্যাপার, বিশ্বকবি 59 বছর পরে এই দিগন্তে জন্ম নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্রকে স্বাধীন এবং সার্বভৌমত্ব সত্তা প্রদান করেন এবং রবীন্দ্রনাথের যে সোনার বাংলা, সেই সোনার বাংলার সম্প্রসারণ এবং বাস্তবায়ন তিনি করে দেখান। এটি কেন হচ্ছে? এটি মনস্তাত্ত্বিক এবং দেশের প্রতি মানুষের যে টান, পরিকল্পনা, এই ব্যাপারে দুটো মানুষের সাযুজ্য। আরো আছে যে অর্থনৈতিক পরিকল্পনা, যে সামাজিক পুনর্গঠন এবং দেশ পরিচালনা করবার জন্য যে অসাম্প্রদায়িক নীতি, এই ক্ষেত্রেও একটা অদ্ভুত মিল পাওয়া যায় এবং সেটি আমাদেরকে ভাবিয়ে তোলে যে দুই সময়ে দুটি মানুষ কিন্তু কাজ করছেন একই রকম। এই পরিপ্রেক্ষিত থেকেই আমরা এবারে রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু এই প্রতিপাদ্যে আলোচনার যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, আমার কাছে তা যথার্থ মনে হয়। আজকে আমি আমার যে বক্তৃতা, স্মারক বক্তৃতা, সেটি প্রকাশিত হয়েছে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের বুকলেটে। সুতরাং এটি থেকে এই বক্তৃতাটি দেখে নেওয়া যাবে। আজকে শুক্রবারের দিন আমরা যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিটি আমরা সঠিক সময়ে শেষ করবার জন্য আমি চেষ্টা করব সংক্ষিপ্তভাবে আমার স্মারক বক্তৃতার কিছু অংশ আপনাদেরকে শোনানোর, যাতে করে আপনারা এটি সম্পর্কে আপনাদের একটি ধারণা হয় এবং আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথি, তারাও যেন এই বক্তৃতার উপরে কিছুটা আলোকপাত করতে পারেন। আমি আজকে আমার বক্তৃতার শিরোনাম ঠিক করেছি রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু, যুগল সত্তায় বাংলা ও বাঙালি। বাংলা ও বাঙালিকে সগৌরবে বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার স্বর্ণগর্ভ থেকে জন্ম নেয়া
এ দুজন মহামানব বাংলার মাটি, মানুষ, প্রকৃতি, সংস্কৃতি সহ সার্বিক জীবনাচরণের প্রতি সযত্ন প্রেমের সূত্রে মিলিত হয়েছেন অভিন্ন মোহনায়। রবীন্দ্র ভাববিশ্বের পরম উৎকর্ষের কালে বঙ্গবন্ধুর জন্ম। প্রথম বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীর অবিশ্বাস, ইউরোপের আত্মবরতা, ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন পীড়ন ও কল্যাণ রাষ্ট্রের নামে প্রতারণা, অবদমিত মানুষদের ক্রমশ রুখে দাঁড়ানোর চেষ্টা, স্বরাজ প্রতিষ্ঠা প্রভৃতি বিষয় ও প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর যখন গভীরভাবে নিজেকে সম্পৃক্ত করেছেন এবং হয়ে উঠছেন ভারতীয় সহ বাঙালির আশ্রয়স্থল, তখন পূর্ব বাংলায় জন্ম নেন বাঙালির শৃঙ্খল মুক্তি স্বপ্নদ্রষ্টা, বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বেড়ে উঠতে উঠতেই বাংলাকে চিনে নেয়ার মতো চিনে নেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, হয়ে ওঠেন রবীন্দ্র ভাব সম্পদের সুযোগ্য উত্তরসূরি। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন জোড়াসাঁকোতে। তিনি মাত্র 17 বছর বয়সে ইংল্যান্ডে যান। ইংল্যান্ডে যেয়ে তিনি বুঝতে পারেন যে বিলেতের নাগরিকেরা আর যাই বুঝুক না কেন ভারত সম্পর্কে প্রায় জানে না বললেই চলে। এই বিষয়টি তিনি ইউরোপ প্রবাসীর পত্রে লেখেন, এদেশের অনেক লোক হয়তো পরলোকে একটা ম্যাপ এঁকে দিতে পারে, কিন্তু ভারতবর্ষের সম্বন্ধে যদি এক বিন্দু খবর রাখে। তিনি অদ্ভুত বিস্ময়ে লক্ষ্য করেন যে দুটো দেশ একই শাসনে পরিচালিত, কিন্তু দুটো দেশের ধারা দুরকম। রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যক্ষ করলেন যে ইংল্যান্ডের সরকার নাগরিকদের দায়িত্ব নেয়, নাগরিকেরা শুধু সরকারকে পর্যবেক্ষণ করে, এবং এই এক অবস্থায় তিনি বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন যে এই ব্যবস্থার ফাঁদে তার দেশ হারিয়েছে নিজস্ব সমাজ কাঠামো। আত্মশক্তি নির্ভর একটি জাতি সরকারমুখী হয়ে উঠল। রবীন্দ্রনাথ ঠাকুর মানতে পারলেন না, আহ্বান করলেন স্বদেশী সমাজ প্রতিষ্ঠার জন্য। বাঙালি সহ ভারতের মানুষদের স্বরাজ প্রতিষ্ঠার জন্য কবি প্রস্তাব করলেন অভিনব এক আন্দোলনের, যার শুরু নিজের ও সমাজের স্বনির্ভরতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে। সমাজ সেখানে রাষ্ট্রের বিকল্প হয়ে উঠছে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার শিক্ষা পদ্ধতি নিয়ে তিনি তার পর্যবেক্ষণ তুলে ধরেছেন তার লেখনীতে। তিনি যে শুধুমাত্র পর্যবেক্ষণ লিখেই থেমে থেকেছেন তা নয়, তিনি তার চর্চাও করে দেখিয়েছেন শান্তিনিকেতনে। তিনি শিক্ষাকে একটি সার্বিক উৎকর্ষ সাধনের উপায় হিসেবে বিবেচনা করতেন। তিনি এমন শিক্ষা প্রত্যাশা করতেন যা মানুষের অন্তঃপ্রকৃতির সঙ্গে বহিঃপ্রকৃতির সংযোগ তৈরি করবে, মানুষে মানুষে ব্যবধান লোপ করবে, পুঁথিগত সীমা অতিক্রম করে কর্মের সম্বন্ধ তৈরি করবে। সর্বোপরি শিক্ষা ব্যক্তির জগৎকে সংকুচিত নয়, বরং ক্রম বিস্তৃত করবে। এ প্রসঙ্গে তার একটি মূল্যবান উপলব্ধি তিনি লক্ষ্য ও শিক্ষা প্রবন্ধে তিনি উল্লেখ করেছেন। সেখানে তিনি বলছেন, তুমি কেরানির চেয়ে বড়, ডেপুটি মুন্সেফের চেয়ে বড়, তুমি যাহা শিক্ষা করিতেছ তাহা হাউইয়ের মতো কোন ক্রমে স্কুল মাস্টারি পর্যন্ত উড়িয়া তাহার পর পেনশনভোগী জরাজীর্ণতার মধ্যে ছাই হইয়া মাটিতে আসিয়া পড়িবার জন্য নহে। এই মন্ত্রটি জপ করিতে দেওয়ার শিক্ষাই আমাদের দেশের সকলের চেয়ে প্রয়োজনীয় শিক্ষা। এই কথাটা আমাদের নিশিদিন মনে রাখিতে হইবে। এইটে বুঝিতে না পারার মূঢ়তায় আমাদের সকলের চেয়ে বড় মূঢ়তা। বাংলার অর্থনৈতিক উন্নয়নের দিকেও কবিগুরু কিন্তু গভীরভাবে মনোযোগ দিয়েছিলেন। বিশেষ করে কৃষি নির্ভর দেশে কৃষকের কি করে উন্নতি হবে, কৃষির কি করে উন্নতি হবে, তিনি সে বিষয়ে লক্ষ্য করেছিলেন এবং নির্দেশনা দিয়েছেন, কাজ করেছেন। কৃষির উন্নয়নের জন্য তিনি লক্ষ্য করেন যে আমাদের দেশে
শিক্ষা এবং প্রযুক্তি দুটোই প্রয়োজন, এবং সেই কারণে তিনি তার নিজের সন্তান এবং তার জামাতাকে কৃষিবিদ্যায় উচ্চতর শিক্ষা নেবার জন্য আমেরিকাতে পাঠান। এবং কবি যখন রাশিয়া সফর করলেন, তখন রাশিয়ার সমাজ ব্যবস্থা দেখে তিনি অভিভূত হলেন, অনুপ্রাণিত হলেন, এবং তিনি বাংলাদেশের কৃষকদের মধ্যে সমবায় গঠন করবার একটি প্রত্যয় তার মধ্যে তৈরি হল, এবং তিনি সেই কাজটি করলেন। তিনি তার নিজের অর্থে কৃষকদের জন্য ঋণের ব্যবস্থা করলেন, এবং একটা মজার ব্যাপার, সেই ঋণের কিন্তু বহু অংশই কবি আর ফেরত পাননি। কৃষকের উন্নয়নের যে শিক্ষা এবং প্রযুক্তি দরকার, এই বিষয়ে তিনি রাশিয়ার চিঠিতে উল্লেখ করেছেন। তিনি বলছেন, আমাদের দেশের কৃষক একদিকে মূঢ় আর একদিকে অক্ষম, শিক্ষা এবং শক্তি দুই দিক থেকেই বঞ্চিত। তার একমাত্র ক্ষীণ আশ্রয় হচ্ছে প্রথা। পিতামহের আমলের চাকরের মতো সে কাজ করে কম, অথচ কর্তৃত্ব করে বেশি। এর বাইরে আমরা জানি কবির যেটি বিশেষ অবদান, তিনি সাহিত্যে বিশেষ অবদান রেখেছেন, নোবেল পুরস্কার লাভ করেছেন। সুতরাং তিনি বাংলা ভাষাকে সর্বপ্রথম বিশ্বব্যাপী ছড়িয়ে দেন। সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে পৃথিবীর মানুষ বাংলা ভাষা ও সাহিত্য সম্বন্ধে আগ্রহী হয়ে ওঠে। তিনি বাংলা ভাষাকে বাঙালির শিক্ষার মাধ্যম করতে লেখালেখি করেন। বাংলা ভাষার উন্নয়নেও তার অবদান অপরিসীম। এটির বাইরে আমরা যদি কবির সার্বিক উপলব্ধির কথা বিবেচনা করি, তাহলে আমরা দেখব যে ব্রিটিশ উপনিবেশিত ভারতে ব্রিটিশদের নানাবিধ প্রতারণা দৃষ্টে কবি উপলব্ধি করলেন ভারতবর্ষে যে কালান্তর সূচিত হবার সম্ভাবনা তৈরি হয়েছিল তা তিরোহিত হয়েছে। সভ্যতার সংকট প্রবন্ধে তিনি জীবন সায়ান্নে এসে তিনি পূর্ব দিগন্তে যেভাবে তার অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতাগুলোর বিশ্লেষণ করলেন, এবং কিভাবে ভারত শোষিত হয়েছে, কিভাবে ইউরোপের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে তার যে উপলব্ধি সেটিকে ব্যাখ্যা করা যায় সেটি তিনি করেছেন। এবং এই প্রবন্ধের শেষে কবি একজন পরিত্রাণকর্তার আবির্ভাব প্রত্যাশা করলেন। তিনি বললেন, আজ আশা করে আছি পরিত্রাণকর্তার জন্মদিন আসছে আমাদের এই দারিদ্র লাঞ্ছিত কুটিরের মধ্যে। অপেক্ষা করে থাকব সভ্যতার দৈববাণী সে নিয়ে আসবে। মানুষের চরম আশ্বাসের কথা মানুষকে সে শোনাবে এই পূর্ব দিগন্ত থেকে। বাঙালির এই অতি আপনার্জন ঋষি পুরুষের প্রত্যাশা বিফলে যায়নি। তার ৫৯ বছর পরে পূর্ব দিগন্তেই জন্ম নিয়েছেন, আবির্ভূত হয়েছেন এক মনীষী মহামানব, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবির দারিদ্র লাঞ্ছিত বাংলার সার্বিক কল্যাণ ও মুক্তির দায়িত্ব নিলেন বঙ্গবন্ধু। স্বপ্ন দেখালেন এবং স্বপ্ন বাস্তবায়ন করে ছাড়লেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে আমরা দেখি যে তার সুখ দুঃখের সাথী রবীন্দ্রনাথ। ইতিহাসের মুখ সাক্ষীর অস্তিত্বহীনতায় বঙ্গবন্ধুর মানুষ ক্ষেত্রে নির্ভুল রূপায়ণ অসম্ভব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শেখ মুজিব আমার পিতা গ্রন্থে লেখেন, ১৯৪৯ সাল থেকে আব্বা যতবার জেলে গেছেন কয়েকখানা নির্দিষ্ট বই ছিল যা সবসময় আব্বার সঙ্গে থাকত। জেলখানায় বই বেশিরভাগই জেল লাইব্রেরিতে দান করে দিতেন, কিন্তু আমার মার অনুরোধে এই বই কয়টা আব্বা কখনো দিতেন না, সঙ্গে নিয়ে আসতেন। তার মধ্যে রবীন্দ্র রচনাবলী, শরৎচন্দ্র, নজরুলের রচনা, বার্নার্ড শর কয়েকটা বইতে সেন্সর করার সিল দেওয়া ছিল। মা এই কয়টা বই খুব যত্ন করে রাখতেন। আব্বা জেল থেকে ছাড়া পেলে খোঁজ দিতেন এই বইগুলো এনেছেন কিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনই বাংলা এবং বাঙালিকে বিশ্ব দরবারে
হাজির করেছেন, একজন সাহিত্যে এবং অন্যজন রাজনীতি দিয়ে। বাঙালি বলে যে জাতির কথা রবীন্দ্রনাথ লিখেছিলেন, বঙ্গবন্ধু সেই জাতিকেই আবিষ্কার করেন সোনার বাংলায়। সমগ্র মানব জাতি নিয়ে বঙ্গবন্ধু ভাবতেন। জাতির মুক্তির সংগ্রামে এবং মুক্তির অভিপ্রায়ে উৎসর্গ করেছিলেন তার সংগ্রামশীল মহাজীবন। রবীন্দ্রনাথ ছিলেন এক মহাসমুদ্রের মতো, যে কোনো দিকেই তাকালে যার বিবিধ রূপ সহজেই ধরা পড়ে। তার প্রয়াণের ঠিক ৩০ বছর পর স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হয়, আর এদেশে জন্মগ্রহণ করেন এমন আর এক বাঙালি, কালের বিবর্তনে যিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। তিনি কারো কাছে খোকা, কারো কাছে মুজিব ভাই, আবার কারো কাছে বঙ্গবন্ধু শেখ মুজিব। রবীন্দ্রনাথ বাংলার স্বকীয়তা, বাংলার চরিত্রের বৈশিষ্ট্য, গ্রাম বাংলার অপরূপ বর্ণনা তুলে ধরেছেন তার সাহিত্যকর্মে। একই সঙ্গে এই সাহিত্যকর্মে বাঙালির জন্য ভবিষ্যতে দিশা রেখে গেছেন কবিগুরু। বঙ্গভঙ্গ, স্বদেশী আন্দোলন পর্যবেক্ষণান্তে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমান সমস্যার স্বরূপটি উপলব্ধি করেছিলেন। ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রবীন্দ্রনাথ সবসময় সোচ্চার ছিলেন। রাষ্ট্রের চরিত্রে ধর্মীয় সাম্প্রদায়িকতার বিস্ময় ফল বঙ্গবন্ধু উপলব্ধি করেছেন। সাম্প্রদায়িক দাঙ্গার অমানবিকতা ও বিভৎসতা প্রত্যক্ষ করেছিলেন বঙ্গবন্ধু। রবীন্দ্রনাথের চেতনাবাহিত অসাম্প্রদায়িকতা জাতীয় জীবনে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু রেখেছেন অসামান্য অবদান। এই ক্ষেত্রে রবীন্দ্রনাথের সাহস ও অন্তর্গূঢ় চেতনা সত্যকে ধারণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলা ভাষার দিগন্তকে বিস্তৃত করার জন্য বিশ্বকবির অবদানকে বঙ্গবন্ধু বিনয়ের সঙ্গে স্মরণ করতেন। চীন ভ্রমণকালে তিনি এ বিষয়ে উপলব্ধি তার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে লিপিবদ্ধ করেন। কবিগুরু রবীন্দ্রনাথকে না জানে এমন শিক্ষিত লোক চীন কেন, দুনিয়ার অন্যান্য দেশেও আমি খুব কম দেখেছি। স্বদেশে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তিনি যেমন প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, তেমনি বৈশ্বিক পর্যায়ে বাংলা ভাষার মহত্ব ও শ্রেষ্ঠত্ব উন্মোচনে তিনি ছিলেন অতি উত্তম। ভাষাকেন্দ্রিক জাতীয়তাবোধের প্রতি সংবেদনশীল থেকে 1952 সালে পিকিংয়ে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক শান্তি সম্মেলনে তিনি বাংলায় বক্তৃতা করেন এবং এর পরবর্তীকালে 1967 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তান সরকার রবীন্দ্রসঙ্গীত প্রচার নিষিদ্ধ করলে শিল্পী ও প্রগতিবাদী মানুষের সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে বঙ্গবন্ধু একাত্ম হন। 1969 সালের 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে বক্তৃতাকালে তিনি দীর্ঘ কণ্ঠে উচ্চারণ করেন, আমরা মির্জা গালিব, সক্রেটিস, শেক্সপিয়ার, অ্যারিস্টটল, দান্তে, লেনিন, মাও সেতুং পড়ি জ্ঞান অর্জনের জন্য, আর দেউলিয়া সরকার আমাদের পাঠ নিষিদ্ধ করে দিয়েছেন রবীন্দ্রনাথের লেখা, যিনি একজন বাঙালি কবি এবং বাংলায় কবিতা লিখে যিনি বিশ্বকবি হয়েছেন। আমরা এই ব্যবস্থা মানি না। আমরা রবীন্দ্রনাথের বই পড়বই, আমরা রবীন্দ্রসঙ্গীত গাইবই এবং আমরা রবীন্দ্রসঙ্গীত এই দেশে গীত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে স্বাধীন বাংলাদেশে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মন্ত্রী পরিষদ গঠন করলেন এবং প্রধানমন্ত্রী রূপে তিনি শপথ গ্রহণ করলেন, তখন তাকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিল যে স্যার, এদিনে জাতির উদ্দেশ্যে আপনার বাণী কি? তিনি চিরাচরিত হাস্য মুখে তিনি বললেন, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। বঙ্গবন্ধু রবীন্দ্রনাথের প্রতি যে তার শ্রদ্ধা ছিল সেই বিষয়টি আমরা আরো জানতে পারি যখন 72 সালের 8ই মে বাংলা একাডেমি আয়োজিত রবীন্দ্র জন্ম বার্ষিকী একটি অনুষ্ঠানে। সেখানে তিনি বলছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে লাখো লাখো প্রাণ ও অপরিমেয় ত্যাগের বিনিময়ে, কিন্তু সত্য, শ্রেয়, ন্যায় ও সাজাত্যের যে চেতনা
বাঙালি কবিগুরুর কাছ থেকে লাভ করেছে, আমাদের স্বাধীনতার সংগ্রামে তারও অবদান অনেকখানি। বাঙালির সংগ্রাম আজ সার্থক হয়েছে। বাঙালি তার বুকের রক্ত দিয়ে তার রবীন্দ্র অধিকার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করেছে। এটি বাঙালি রবীন্দ্রনাথের প্রতি যে প্রেম এবং বঙ্গবন্ধু রবীন্দ্রনাথের প্রতি তার যে শ্রদ্ধা, তার একটি নিদর্শন। আরেকটি বিষয় যেটি আমরা কবিগুরুর একটি চিঠিতে পাই, যেটি তিনি 1893 সালে ইন্দিরা দেবীকে লিখেছিলেন এবং সেখানে বলেছিলেন যে ইংরেজরা যাই করুক, ইংরেজরা আমাদেরকে যেভাবে প্রশংসা করুক আর যাই করুক, কিন্তু আমাদের এই উপেক্ষিত দেশ, আমাদের উপেক্ষিত ভাষা এবং আমাদের অপমানিত লোকজনের কাজে জীবন সমর্পণ করতে হবে। এই যে চিঠিটি 1893 সালে লেখা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1952 সালের ভাষা আন্দোলনে যুক্ত হয়ে, প্রারম্ভিক পর্যায়ে যুক্ত হয়ে, বিভিন্ন সভা সমাবেশে বক্তৃতা করে, কারাবরণ করে, কারাগারের থেকেও ভাষা আন্দোলনকে নির্দেশিত করে তিনি কিন্তু ভাষার জন্য তার যে প্রেম, তার যে ত্যাগ, সেটি তিনি করে দেখিয়েছেন। যে বিষয়টি মনে হয় যেন 1893 এবং 1952 এই দুটো ফারাকের মধ্যে যেন একটা সমিল আছে, সেটি যেন একটি বাতাসে, সেটি যেন আত্মিক সমিল। আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি খুব স্পষ্ট কথা বলতেন এবং তার যে রবীন্দ্র প্রেম ছিল, সেটি বাংলা একাডেমি একটি সাহিত্য সম্মেলনের জন্য তাকে আমন্ত্রণ করতে গিয়েছিলেন প্রধান অতিথি হিসেবে। যে অফিসারগুলো গিয়েছিল তাদেরকে তিনি বললেন, আমি রবীন্দ্রনাথ পড়ি, ভালোবাসি তাকে, সাহিত্যে আমার অতটুকুই পুঁজি। কথাটি আসলে একটু রসিকতা করে তিনি বলেছেন, কিন্তু এটার মধ্যে দিয়ে আমরা যে বিষয়টি পাই যে তিনি রবীন্দ্রনাথ পড়তেন এবং রবীন্দ্রনাথের প্রতি তার একটি অগাধ ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল। আমরা বঙ্গবন্ধুর বক্তৃতাগুলো মনোযোগ দিয়ে শুনলে কিংবা পাঠ করলে প্রায় সব কটি ভাষণে আমরা পাব তিনি বাংলাদেশকে সবসময় সম্বোধন করেছেন সোনার বাংলা বলে। তিনি এই শব্দযুগল হৃদয়ে ধারণ করেছেন রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এই গানটি থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, তার বাস্তবায়ন ও সম্প্রসারণ ঘটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে। এই যুগল সত্তার নিকট প্রতিটি বাঙালি চির ঋণে আবদ্ধ এবং রবীন্দ্রনাথের প্রতি এই ঋণ শোধ করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। রবীন্দ্রনাথের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভালোবাসা ও শ্রদ্ধার অবিনশ্বর স্মারক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। আমরা দেখেছি দুই সময়ের দুটো মানুষ কিভাবে বাংলাকে চিন্তা করেছে, বাঙালিকে চিন্তা করেছে, বাংলাকে ভালোবেসেছে, এক সত্তা হয়ে গেছে। যুগল সত্তায় বাংলাদেশ আজও সামনের দিকে ধাবমান। আমরা যদি এখন আমাদের নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম এবং বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে পারি, অনুপ্রাণিত করতে পারি, তাহলেই বাংলাদেশ এই সোনার বাংলা তার মহিমায়, তার সাংস্কৃতিক ঐতিহ্যে বহমান থাকবে এবং উন্নয়ন ফলপ্রসূ হবে। আমরা মনে করি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ থাকবে, থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনাদের সকলকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আজম আপনার মূল্যবান বক্তব্যের জন্য।